স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সালামের কারখানা থেকে কেএনএফ-এর ইউনিফর্মের ফেব্রিক্স সরবরাহের অভিযোগে গ্রেপ্তার 4 জনের মধ্যে 3 জনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার রাতে আব্দুস সালামের মালিকানাধীন ওয়েল কম্পোজিট নিট কারখানা থেকে কেএনএফ-এর ইউনিফর্মের ফেব্রিক্স জব্দ এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গত 18 মে রিংভো অ্যাপারেলস কারখানা থেকে জব্দ করা 20,300 পিস ইউনিফর্ম উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে ঋণ নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত সরকারের পথই অনুসরণ করেছে। এতে কোনো আশার আলো নেই, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি এস.এম. সাইফুল ইসলাম। বিভিন্ন ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে সরকার যেভাবে বিগত সরকারের যে ধারাবাহিকতা সরকার অব্যাহত রেখেছে, তো এই বিষয়টার ব্যাপারে আমাদের একমত হতে পারছি না। সরকার যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাহলে পাবলিকের ক্ষেত্রে সেই ঋণ গ্রহণ করাটা অনেক কঠিন হবে। দর্শক, এখন দেখবেন কোরবানির পশুর হাটের খবর। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। গরু, ছাগল, মহিষের পাশাপাশি নজর কেড়েছে মরুর জাহাজ হিসেবে পরিচিত উটও। আছে গোলাপি কালারের মহিষও। ক্রেতারা বলছেন দামও গত বছরের তুলনায় কম। চাহিদার তুলনায় পশু কিছুটা ঘাটতি থাকলে অন্যান্য জেলা থেকে আসলে এর প্রভাব পড়বে না বলে দাবি করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিয়া কোরবানি পশুর হাটে এবারের অন্যতম আকর্ষণ এই 3টি উট। বেনাপোলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে এসব উট। চট্টগ্রামে প্রথমবারের মতো কোনো বাজারে আনা হচ্ছে উট, তাই ক্রেতা ও দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রে এসব উট। আকার ভেদে দাম চাওয়া হচ্ছে 25 থেকে 35 লাখ টাকা। উটের দাম ফেলাইছি, বড় জাতির দুটো আছে 35 লাখ করে বাজার মূল্য দাম ফেলা আছে। উঠতে ওরা সরাসরি দেখে নাই, ফেসবুক মোবাইলে দেখছে। ক্রেতারা বলছেন এবারে গরুর দাম গেল বছরের তুলনায় কিছুটা কম। মাঝারি দেশি গরুর চাহিদা বেশি। আগ্রহ আছে বিভিন্ন নামের ও রঙের মহিষ ও ছাগল নিয়েও। গতবারের তুলনায় বাজারের দাম আল্লাহর রহমতে অনেক কম আছে, আর প্রচুর পরিমাণ গরু আছে, গ্রাহকও আছে, কিন্তু বাজারে সবসময় যেটা মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। মাঝারি সাইজের গরু একটু কম, তো বড় গরু বেশি, চাহিদা বেশি, তবে ক্রেতা সম্পন্ন কম। যে পরিমাণ গরু আছে ও পরিমাণ গরু চাই ক্রেতা কম। চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় 9 লাখ থাকলেও আছে 8,60,000 পশু, ফলে ঘাটতি প্রায় 35,000। তবে পার্বত্য জেলা ছাড়াও কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু এলে এই ঘাটতি পূরণ হওয়ার আশা কর্মকর্তাদের। আমাদের উৎপাদন আছে 8,60,000, আমাদের 35,000 গরু শর্ট আছে। যে শর্টটা প্রত্যেক বছর আমাদের কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে গরু আসে, এই শর্টটা ফিল আপ হয়। এবার চট্টগ্রাম মহানগর ও উপজেলায় বসেছে 228টি কোরবানি পশুর হাট। এর মধ্যে 75টি স্থায়ী এবং 153টি অস্থায়ী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নড়াইলে সবার নজর এখন 1,400 কেজি ওজনের ব্ল্যাক ডায়মন্ডে। অন্যদিকে মেহেরপুরের পশুর হাট কাঁপাতে 25 লাখের কালামানিকের নাম জেলা জুড়ে। বাহারির নামই শুধু নয়, এসব পশুর খাদ্য তালিকায় রয়েছে বাহারি পদ। পরম যত্নে পালন করা এসব পশু দেখতে ভিড় করছেন মানুষ। 3 বেলা পানি ছিটিয়ে গোসল করানো হয় ব্ল্যাক ডায়মন্ড নামের বিশালাকৃতির গরুটিকে। নড়াইল সদরের তারাপুর ইউনিয়নে চিত্রা এগ্রো খামারে করা হচ্ছে পালন। ওজন 1400 কেজির বেশি, পেতে পারে এবার জেলার সবচেয়ে বড় গরুর তকমা। খাবার হিসেবে ব্ল্যাক ডায়মন্ডকে দেয়া হয় কাঁচা ঘাস, লবণ, ভুট্টার ভুসি, চিটাগুড় ও গমের ভুসি। সে ব্ল্যাক ডায়মন্ড তো না, সে তো রাজা। সে রাজার মতন ব্যবহার, তার টাইম টু টাইম খাবার দেওয়া লাগে। ঘাস কাইটে আনি, ওই ঘাস চুরনি লাগে মেশিন দিয়ে, ওই ঘাস চুরায়ে আবার দেখা যাচ্ছে যে এই গরুরে খাবার দিতে হয়। 2023 সালে 28টি গরু নিয়ে যাত্রা শুরু করা চিত্রা এগ্রোতে বর্তমানে 57টি পশু রয়েছে। এবছর 57টা ষাঁড় আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি এবং প্রতি বছরের ন্যায় এবারও
আমাদের সবগুলো গরু এখান থেকেই বিক্রি হবে। গ্রাহকদের কাছ থেকে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। এদিকে এবার ঈদুল আজহায় মেহেরপুরে আলোচনার শীর্ষে কালামানিক 20 থেকে 22 মণ ওজনের গরুটি পুষছেন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শাহরুল ইসলাম। ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। জেলার ভিতরে এই হলো বড় গরু, মানে আমরা আর দেখিনি কেউ। এই গরুটা খুবই কষ্ট করে লালন পালন করছে। কালামানিকের দাম হাঁকানো হয়েছে 25 লাখ টাকা। আমার চাওয়া দাম 25 লক্ষ টাকা। কোনো ব্যক্তি যদি নেওয়ার মতন তার সমর্থন থাকে, কেউ যদি নেয়, তাহলে অবশ্যই দাম দর করার তার সুযোগ আছে। সন্তানের মতন করে মানুষ করছি, তাকে লালন পালন করছি, খাদ্য খাবার দেওয়া হয়, সবসময় খোঁজে রাখতে হয়, কারণ চলে গেলে গায়ে হাত বুলাতে হয়। কালামানিককে পরম যত্নে পালন করছে শাহরুল ও তার স্ত্রী। নাজমুস সাকিব সামি, টিভিসি নিউজ ডেস্ক। দর্শক, জমে উঠেছে রংপুর এবং চাঁপাইনবাবগঞ্জের কোরবানির পশুর হাট। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী। আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমি দেখতে পাচ্ছি আপনি পশুর হাটে অবস্থান করছেন, বেচা বিক্রি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে ঈদুল আজহার আর মাত্র 4 দিন আছে। প্রথম থেকে আমরা দেখেছি উত্তরাঞ্চলের যে পশুর হাটগুলো, এই হাটগুলো খুব একটা জমে ওঠেনি, তবে শেষ সময়ে এসে আমরা দেখছি ক্রেতা বিক্রেতার হাট দেখে বেশ মুখরিত হয়ে উঠেছে। ক্রেতারা অভিযোগ করছেন যে এবছর পশুর দাম তাদের উৎপাদন খরচ অনুযায়ী অনেক কম, আর বিক্রেতারা যেটা বলছেন তারা পছন্দের পশু পাচ্ছেন ঠিকই, তবে যে তুলনায় বিক্রেতারা বলছেন দাম কম, সেই তুলনায় আসলে ক্রেতারা এত কম দামে পশু কিনতে পারছেন না। তবে আশার বিষয় হচ্ছে এবছর আসলে গরু যে বেচা কেনা সেটাও আসলে কমে গেছে, ক্রেতার কিছুটা সংকট রয়েছে। একটি তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, রংপুর বিভাগের 8 জেলায় এবছর পশুর চাহিদা 13,18,000, পক্ষান্তরে আমাদের পশু প্রস্তুত আছে 21,52,000, অর্থাৎ প্রায় 8.5 লাখ পশু উদ্বৃত্ত থাকার কারণে এবার কিন্তু বাইরের যারা ব্যাপারী তারাও আসেননি, ফলে পশুর হাটগুলোতে ক্রেতার সংকট রয়েছে এবং দাম কিছুটা কম রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই, বিক্রেতার সাথেই কথা বলি, একটু জানতে চাই পশুর দাম এবছর কেমন এবং বিক্রি হচ্ছে কি? পশুর দাম খুবই কম, যে খরচা তাতে পশুর দাম পোষাবে না। আপনি কি বিক্রি করতে আসছেন নাকি? ভাই, গরু বিক্রি করতে আসছি। দাম কেমন এবং ক্রেতা আছে কিনা? ভাই, গরু কেনা বিক্রি হচ্ছে না হাটে, বাজার খারাপ, গরু খুবই দাম কম। আমরা দু একজন একটু যারা ক্রেতা তাদের সাথে একটু কথা বলে জানতে চাই, একটু আপনার কাছে জানি তো কিনতে এসেছেন কিনা এবং দাম কেমন, পছন্দের পশু মিলছে কিনা? আসসালামু আলাইকুম। কিনছি আমরা গরু একটা, মানে আজকে হঠাৎ এমন পরিস্থিতি, মানে বাজার সেরকম স্বাভাবিক বাজার, সবাই গরু কিনতে পারতেছে। মানে অনেক ধন্যবাদ। আসলে হাটগুলোর ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলতে সাথে একটু আপনার কাছে জানতে চাই, হাটের আসলে ব্যবস্থাপনা কেমন, এবছর বেচা বিক্রি কেমন হচ্ছে এবং পশুর উপস্থিতি কেমন? না, পশুর উপস্থিতি অনেক বেশি। এবারে কৃষকদের ঘরে ঘরে গরু, কিন্তু ব্যাপারী না থাকায় আগে এই দিক থেকে ঢাকা থেকে লোক এসে ক্রয় করে নিয়ে যেত। অনেক বেশি গরু হচ্ছে, সব লোকাল লোক, কিন্তু অনেক ধন্যবাদ। একটা বিষয় জানিয়ে রাখি, এবছর কিন্তু উত্তরের এই সীমান্ত পার দিয়ে তেমন করে ভালো কেউ গরু নেই, অর্থাৎ দেশি গরুর উপস্থিতি বাজারে বেশি। আমরা রংপুরের পশুর হাটের খবর শুনছিলাম, আমরা জেনেছি যে সেখানে পশুর দাম কম, এমনটাই জানা ছিল আমাদের সহকর্মী। এবার আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জের বটতলা পশুর হাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, রংপুরের খবর জানছিলাম, আপনার কাছ থেকে শুনবো চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটের খবর। বৈরী আবহাওয়ার মধ্যে সেখানকার পশুর বাজারে বেচা কেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে বটতলা হাট, এই পশুর হাটটি আছে, সেটি কিন্তু আসলে দেশি গরুর একটি হাট এটি বলা হয়, এবং প্রত্যেকটা গরুই কিন্তু এই বাংলাদেশেই এখানে উৎপাদন করা হয়েছে। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে হাটটিতে আমি আছি, এই হাটটিতে প্রতিদিন যে হচ্ছে যে প্রতি সপ্তাহে 2টি হাট হয়, এই হাটটিতে কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার গরু আছে, সবগুলো কিন্তু দেশি গরু আছে। এবং এই হাটে আপনি যে কথাটা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা হলো বৃষ্টির কারণে কিছুটা যারা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিছুটা হলো একটু বেচা কেনাটা কম হচ্ছে। এবং আমরা এখানে এসে জানতে পেরেছি যে যারা বিক্রি করছেন তারা বলছেন যে দাম একটু কিছুটা হলো কম হচ্ছে, যারা কিনছেন তারা বলছেন যে কিন্তু তাদের কেনার থেকে তারা একটু দাম বেশি হচ্ছে। আমরা একটু ক্রেতার সাথে বা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি ধরনের হচ্ছে যে কাজ করছেন। আপনারা তো এখানে বেচা কিনা করছেন, দাম কেমন আসছে বা কিরকম চাচ্ছে বলে মনে হচ্ছে? দাম তো ভালোই চাচ্ছে।
আপনারা যে বিক্রি করছেন আপনারা কি কোন দাম চাচ্ছেন বা সাধ্যের মধ্যে? এটা চাচ্ছি 120, 80 হলে দিয়ে দেবো। শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে এই হাটটিতে শুধুমাত্র হচ্ছে যে দেশি গরু আসেন এবং সে সাথে হচ্ছে যে তারা গরু বেচা কিনা করছেন। চাঁপাইনবাবগঞ্জে যে প্রায় 19টি হাট আছে তার মধ্যে এটি একটি বটতলা হাট, পশুর হাট বলে আমাদেরকে নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ তথ্য। রংপুর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঈদুল আজহার সরকারি ছুটিতেও বিশেষ ব্যবস্থায় চালু থাকছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে এই সমন্বিত উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস হাউস। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শুধু বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। এছাড়া ছুটিতে প্রতিদিন বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু থাকবে। সার্বক্ষণিক স্বাভাবিক সময়ের মতো খোলা থাকবে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস হাউস। এরই মধ্যে কাস্টমস 24 ঘন্টা যোগাযোগের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছে। আমদানি রপ্তানি বাণিজ্যকে নিরবচ্ছিন্ন রাখতে সবাইকে স্ব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে যানবাহনের ভিড় বেড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। তবে মহাসড়ক দুটির ব্রাহ্মণবাড়িয়া অংশ খানাখন্দে থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তাতে ভোগান্তি বেড়েছে ঘরমুখ মানুষের। সামনের দিনগুলোতে যানবাহনের চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করা হচ্ছে। কদিন বাদেই ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। তবে স্বস্তিতে বাড়ি ফেরার জন্য ঈদে দীর্ঘ ছুটি থাকলেও ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক এবার ঘরমুখ মানুষের ভোগান্তির কারণ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত 50 কিলোমিটার 4 লেন সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। তাতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। 20 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 2 ঘন্টা। চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। যদিও ঈদযাত্রার দুর্ভোগ কমাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। টুল প্লাজা থেকে একেবারে বিশ্ব রোড পর্যন্ত মাঝে মধ্যে ব্যাপক জ্যাম থাকে। আমরা যারা আশুগঞ্জের লোকাল মানুষ তাদেরও প্রচুর ভোগান্তি। অনেকদিন যাবতে এই রাস্তার জন্য অনেক ভোগান্তি শিকার হচ্ছে। তো আমরা চাই এই কাজটা অতি দ্রুত তাড়াতাড়ি সম্পূর্ণ করা হোক। আমরা এখন যেটা করতেছি নির্বিঘ্ন করার জন্য আমাদের 4টে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক চেকপোস্ট কাজ করতেছে। পাশাপাশি আলাদাভাবে 2 পালায় আমরা ট্রাফিক ডিউটি দিচ্ছি। ঈদের আগেই খানাখন্দ মেরামত করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত মেইনটেনেন্স করার মাধ্যমে এই যানবাহন যাতে চলাচল করতে পারে এই কারণে আমরা নিয়মিত রিপেয়ার কাজ চলমান রেখেছি। বর্তমানে ইআরডি পেন্ডিং ছিল, বর্তমানে ইআরডি থেকে পজিটিভলি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি এটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যদি এটা হয় তাহলে আর কাজ করতে কোনো বাধা নেই। ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা যাত্রীদেরও। ডিভিসি নিউজ ডেস্ক। বৃষ্টি ও ঢলের পানিতে সিলেটের কুশিয়ারা এবং সুরমা নদীর পানি 4 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে ফেনীর ফুলগাজীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মুহুরী এবং সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দেয় প্লাবন আতঙ্কে এলাকাবাসী। বিপদসীমার উপরে বইছে সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর 4টি পয়েন্টের পানি। ঢলের পানি প্রবেশ করেছে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানী বাজারের কয়েকটি নিম্নাঞ্চলে। জকিগঞ্জে একটি বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত করেছে অনেক এলাকা। জরুরি অবস্থায় আশ্রয় কেন্দ্র সহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। সুনামগঞ্জে ভারী বৃষ্টি কমলেও সুরমা নদীর পানি বাড়ছে। এ কারণে নদী ও হাওরে পানি অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে সুরমা নদীর পানি কিছুটা বেড়েছে। প্রায় একই চিত্র মৌলভীবাজারেও। উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে কমেছে নদ নদীর পানি। তবে 4টি উপজেলার নিচু জমিতে পানি জমে থাকায় গবাদি পশুর খাদ্য নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। কয়েকদিনের বৃষ্টিতে ফেনীর ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। প্লাবন আতঙ্কে বাঁধ সংলগ্ন দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া, জগৎপুর ও আনন্দপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দা। পরশুরাম উপজেলার নদীপাড়ের বেশ কয়েকটি গ্রামেও বাঁধ ভেঙে পানি ঢুকছে। বন্যার পানি আমরা সবকিছু ডুবে গেছে। আবার বন্যার পানি আইতে আছে, আমরা থাকতে আমরা অসুবিধা হয়। বন্যার পরে যে বেড়িবাঁধের যে কাজ, এই কাজটা এখনো হয় নাই। এগুলো ছোটখাটো অনেক ভাঙনা আছে,
এই বাংলা দিয়ে অনেকগুলো পানি ঢুকবো, মানুষের এখন চোখে ঘুম নাই। 200-250 লোক আছে চলার মতন, বহু সমস্যা। যদি রাস্তাটা ঠিক করে দেয় তাহলে আমরা চলতে পারবো, গরিব মানুষ। এটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। অভিশাপ হতো না যদি আজকে যদি পানি উন্নয়ন বোর্ড সরকারের যথাযথ যে প্রচেষ্টা, ওই প্রচেষ্টা অনুসারে কাজটা হয় না। যখনই ভাঙনের জায়গাটা শুধু বাঁধে চলে যায়। বন্যার আশঙ্কায় সব ধরনের প্রস্তুতির কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ফাটল ধরছে যেগুলো আমাদের নলেজে আসছে এবং যেগুলো ওই কনসার্ন ঠিকাদারের নলেজে আছে, সবগুলো রিপেয়ার মেইনটেনেন্স করে সে কাজ বুঝিয়ে দেবে। সেগুলো ঠিকাদারকে দিয়ে আমরা করাই নিচ্ছি। গেল বছরের জুলাই আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী জনপদ। সে বন্যায় প্রাণ হারান 29 জন। সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে জেলাবাসীকে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, যার আল্ট্রা পাওয়ার জেল অ্যান্ড স্টেইন রিমুভার আপনার টয়লেটকে রাখে নতুনের মতন ঝকঝকে। ক্লিন মাস্টার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। বৈরী আবহাওয়ায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথর। পানিতে টুইটুম্বুর হয়ে আছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ জনপ্রিয় সব পর্যটন স্পট। যদিও স্পটগুলোতে অতিরিক্ত ট্যুরিস্ট গাইড নিয়োগ, রোডম্যাপ তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তবে ঈদের ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নামার প্রত্যাশা থাকলেও বন্যার শঙ্কায় তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। ঈদুল আজহায় বেশ লম্বা ছুটি পাচ্ছে মানুষ, আর বরাবরের মতোই প্রতিটি ছুটি কিংবা উৎসবে দেশি বিদেশি পর্যটকের ঢল নামে সিলেটে। তবে বৃষ্টি আর ঢলে অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্যটকদের আগমনে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে এরই মধ্যে প্লাবিত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ জনপ্রিয় সব পর্যটন স্পট। সবশেষ রবিবার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এমন বাস্তবতায় আসন্ন ছুটির দিনগুলোতে কি পরিমাণ পর্যটক আসবেন তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পর্যটক যাও কিছু আইয়া তো আরাম পায় না। 2 নম্বর হইল মনে হলকা কুয়ারি টুয়ারি ফাত্তর টাত্তর সব তো মনে হলকা ইতা লইয়া যার কি বিলীন করিলার ইতানি লেগি তো পর্যটক আইতো নাই। পর্যটক যারা আসে মানুষজন ভোগান্তির শিকার হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক কারণে গত 2টি মৌসুমে লোকসান গুনতে হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে 5 থেকে 10 কোটি টাকার ব্যবসার প্রত্যাশা তাদের। এইবারও আমরা আশা করি ব্যবসায়ী হিসাবে যে সিলেটে 2-2.5 লাখ বা 3 লাখের মতো পর্যটক থাকবে ঈদের সময়। তবে অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। যথারীতি এখানে যে প্রস্তুতি খারাপ না। আমাদের পর্যটন পুলিশ আছে, নৌ পুলিশ আছে, সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবীরা আছে, উপজেলা প্রশাসনের লোকজন আছে, তারাও চেষ্টা করে থাকে। আর স্বাভাবিক জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন তো আছে। সিলেটের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃষ্টি কিংবা বর্ষায় সিলেটের প্রকৃতির রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। এমন বাস্তবতায় আসন্ন ঈদে পর্যটকদের ঢল নামার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঠিক পর্যটন ব্যবস্থাপনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাবে স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের 5 মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। গত মাসে আইনজীবী আলিফ হত্যা মামলা সহ আরও 4 মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। গেল বছরের 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি মামলা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এবং ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী শিশু সহ 56 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটের রেল স্টেশন ঠেলে দেয়া 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। সোমবার রাতের কোনো এক সময় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করেন।
ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুষিং করেছে বিএসএফ। এদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ, 2 জন শিশু রয়েছে। এদিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে 26 জনকে পুষিং করেছে বিএসএফ। অনুপ্রবেশের দায়ে আটক 3 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে নেত্রকোনার দুর্গাপুর বিজয়পুর সীমান্তের শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে এই হস্তান্তর করা হয়। সকালে বিজিবি এবং বিএসএফ এর প্রতিনিধি দলের পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ 3 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। 3 বাংলাদেশি হল ময়মনসিংহের ফুলবাড়ি থানার বিড়ালশাখ গ্রামের মোহাম্মদ সিরাজউদ্দিন, শেরপুরের ডোবার চর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সীমা এবং পাবনার চাটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মারুফা খাতুন। তারা 2রা জুন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। মুরগি বিক্রেতা থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পরই নিজস্ব বাহিনী গঠন করে কেবল হতদরিদ্রদের জমি নয়, দখল করেছেন মসজিদ, মন্দির, নদী, এমনকি জেলখানার খালও। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া। 4টি হত্যা মামলার আসামি এই সাবেক পৌর মেয়র জামিনে মুক্ত হয়ে এখন বসবাস করেন রাজপ্রাসাদের মতো বাড়িতে। চারিদিকে লেকসহ প্রায় 1 একর জমির উপর নির্মিত প্রাসাদোপম এই বাড়ির মালিক বরিশাল বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার। সরকারি হিসেবে যার মাসিক বেতন 38,000 টাকা। 2011 সালে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 13 বছরে এই বাহিনী দিয়ে হতদরিদ্রদের অন্তত 50 একর জমি জবরদখল করেছেন। এমনকি দখল করেছেন মসজিদ, মাদ্রাসার জমিও। অসহায় যাদের স্বামী নেয় তাদের ঘর দিমু, কিন্তু কিছুই আমাকে দে নাই। আরো বরঞ্চ এই যে জায়গা আমাকে এনে নাই সেই দখল করছে। এ জায়গায় গুচ্ছ গেরাম হইবে, এই কইয়া এই বানছে, আরে আমাকে তা এই যার দেহান যিনি উপায় সেটি হয়ে বাড়তেছে। শ্রীমন্ত নদী দখল করে দুপারে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। জেলখানার খাল দখল করতে খালের উপর নির্মাণ করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান। এই শ্রীমন্ত নদীর পারে আপনার সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া অবৈধ স্থাপনা নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। সে তো ভূমিদস্যু, আজকে সে বাকেরগঞ্জে শত শত কোটি টাকার মালিক, সে বিশাল বাড়ি গাড়ি, কোনো কিছু তো তার অভাব নাই। বরিশালের কোনো উন্নয়ন কর্মকাণ্ডই তাকে সন্তুষ্টি করা ছাড়া সম্ভব ছিল না। আর এভাবেই তিনি হাতিয়ে নেন শত কোটি টাকা। সেই সাক্ষী সাবেক কাউন্সিলরও। পৌরসভা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে ঠিকাদারি কাজগুলো, এগুলার নির্দিষ্ট কিছু লাইসেন্স ছিল, ওই লাইসেন্সের ভিতরে ভাগ বটরা হয়েছে। সুনির্দিষ্ট বা নির্দিষ্ট করে কোনো কাজের তদারকি হয় নাই। ক্ষমতার অপব্যবহার করে এই অপার দুর্নীতির শাস্তির দাবি টিআইবির। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন খাল, নদী, পুকুর এগুলো দখল করে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছেন। আমরা আশা করছি তার অবৈধ দখলদারির থেকে যেন জনগণ মুক্তি পায়। দখলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে নদী রক্ষা কমিশন আছে, সেই কমিশন থেকে প্লাস মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে, সব মিলিয়ে আমরা আমাদের বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া কোনো কথা বলতে রাজি হননি। 5ই আগস্ট পরবর্তীতে 4টি হত্যা মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। 2 মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন এই মেয়র। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা এবং 2 ছেলে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদরের আমজাদ হোসেন এবং তার ছেলে রাতুল এবং অতুল। তারা মাইক্রোবাস যোগে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর গ্রামে মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা এবং 2 ছেলে নিহত হন। এদিকে ভোলার চর ফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। রাজবাড়ীতে পানির ট্যাঙ্ক ভেঙে পড়ে এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরেক মাদ্রাসা ছাত্রী। ভোরে উপজেলার বহরপুরের নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা এবং এতিমখানায় এই ঘটনা ঘটে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোরের ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অজুখানায় অজু করতে যায় কানিস ফাতেমা এবং মিম। এ সময়
চুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো পানির ট্যাঙ্কের খুঁটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই কানিজ ফাতেমার মৃত্যু হয়। আহত অবস্থায় মিমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে ঘুরতে আসা ইরানি দম্পতির মোবাইল, ডলার এবং পাসপোর্ট ছিনতাই করে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ডলার, পাসপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র। ঘটনাটি শহর জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। বিদেশি নাগরিকের এমন ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল। পহেলা জুন স্ত্রী ইয়াজদানজু ইয়াসমিনকে নিয়ে রংপুরে ঘুরতে আসেন ইরানি নাগরিক সেলিম রেজা হুসাইনি। পরদিন গুগল ম্যাপ অনুসরণ করে বেরিয়ে পড়েন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে। সোমবার দুপুরে পথ ভুলে ঢুকে পড়েন তারাগঞ্জের দক্ষিণ ঘুনিরামপুর এলাকায়। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় স্থানীয় রাশিদুলের কাছে পানি পান করতে চান। কৌশলে তাদের বাড়িতে নিয়ে লুটে নেন সর্বস্ব, করা হয় মারধরও। খবর পেয়ে 2 বিদেশিকে উদ্ধার করে সেনাবাহিনী। আমরা এই 2 জনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। ঘটনার পর তারাগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় 4 অভিযুক্তকে। তারাগঞ্জ থানা পুলিশের যে মোবাইল অফিসার, সেই মোবাইল অফিসার বাদী হয়ে থানায় মামলা রুজু করে। তৎপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আসামি রশিদুল ইসলাম, মনোয়ারা বেগম, রাবেয়া বেগম ও মিরাজুল ইসলাম, এই 4 জনকে গ্রেপ্তার করে। তারাগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনায় লজ্জায় ফেলেছে পুরো জেলাবাসীকে। উত্তরাঞ্চলের মানুষ তারা অতিথিপরায়ণ। স্থায়ী নাগরিক হিসেবে আমি দুঃখ বোধ করছি, আমি লজ্জিত এবং আমি উদ্বিগ্ন। বর্তমানে ওই ইরানি দম্পতি ঢাকায় ফিরে গেছেন। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে জিন্নাত নিটওয়্যার কারখানায় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গার্মেন্টসের 8তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এর জেরেই মঙ্গলবার সকাল থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, আন্দোলন চলাকালে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম বলেন, শ্রমিকরা গার্মেন্টসে ভাঙচুর করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায় শ্রমিকরা। পরে বাধ্য হয়ে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের দাবি, ছুটি না দেয়া এবং বেতন কাটা, নির্যাতন, অপমানে শ্রমিক জাকির হোসেন আত্মহত্যা করেছেন। বেতন, বোনাস এবং ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার MRS কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধরা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের বিসিক এলাকায় কারখানার সামনে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, বেশ কিছুদিন ধরে BRB গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে প্রতি বছর বেতন, বোনাস এবং ইনক্রিমেন্ট বাড়ানো হলেও MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাড়ানো হচ্ছে না। এই কারণে কাজ বন্ধ রেখে শত শত শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুরের দিকে কয়েকজন কর্মকর্তা নিবৃত্ত করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের মারধর করেন। এর আগেও একই দাবিতে প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। হবিগঞ্জ, লাখাই, নাসিরনগর, সরাইল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ অংশ বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এতে অংশ নেন স্থানীয়রাও। এ সময় প্রকল্পটি থেকে হবিগঞ্জ অংশ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানানো হয়। দাবি না মানলে ঢাকা সিলেট মহাসাগর অবরোধ এবং হবিগঞ্জ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের D&D খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিষ্কারের কাজ করছে প্রকল্পটির দায়িত্ব থাকা 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজির তালতলা ক্লাব এলাকা থেকে এই উচ্ছেদ কর্মসূচি শুরু হয়। এ সময় প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মেজর SM সাকিব আজওয়াদ সাংবাদিকদের জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে D&D প্রকল্পের ভেতরে কিছু কিছু এলাকায় পানি জমে। 24 ঘন্টার মধ্যে তা অপসারণ করা হয়েছে। নানা আয়োজনে পটুয়াখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধান দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে জেলার সব লোকনাথ মন্দির সহ অধিকাংশ মন্দিরে মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই দিবসের আনুষ্ঠানিকতা। পরে পূজা অর্চনা এবং বাল্যভোগ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাক, ঢোল, কাসর ঘণ্টা এবং সনাতনী নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি নিউজের সঙ্গে